হ্যাঁ, তিনটা একবার পরীক্ষা নেব। না চলো স্টার্ট করো। ব্যাস স্যার কথা না, স্টপ এবারে দেখো। আচ্ছা, আগের দিন কি কি দিয়ে শেষ করেছিলাম একবার সামারি করে দিই। আগের দিন ওয়ার্ক ডান করলাম, দুটো ওয়ার্ক ডান করেছিলাম, একটা আইসোথার্মাল রিভার্সিবল আর একটা আইসোথার্মাল ইরিভার্সিবল। দুটো ফর্মুলা একবার মুখে মুখে বলো। রিভার্সিবলটা কি ছিল? না খাতা দেখে না। এনআরটি ln v2 বাই v1। আর ইরিভার্সিবল কি ছিল? p2 into v2 minus v1 বা p external into v2 minus v1। কোন ওয়ার্ক ডানটা বড় ছিল, রিভার্সিবল না ইরিভার্সিবল? প্রমাণ করিয়ে দিয়েছিলাম। কিভাবে প্রমাণ করেছিলাম? দুটোকে মাইনাস করে হোল স্কয়ার পজিটিভ হয় দেখিয়ে প্রমাণ করেছিলাম। যারা আগের দিন ক্লাসে ছিল না তারা কিন্তু ক্লাসগুলো দেখবে। আমি বারে বারে বলি কি তোমাদেরকে, তোমরা ভাবো মানে যেমন ও বললো না কোনো কারণ নেই এমনি আসেনি, ও বললো ঠান্ডা ছিল, এগুলো কিন্তু অজুহাত হওয়া ঠিক না ভালো স্টুডেন্টের পক্ষে, ঠিক না? টিউশন মানুষ কখন স্কিপ করে? ইমার্জেন্সিতে। এবার আমি যদি ভাবো তো, আমি যদি রোজ তোমাদের গ্রুপে লিখি আজকে আমার ইচ্ছে করছে না পড়াতে, নিজেদের দিক থেকে ভাবো, আমি যদি রোজ লিখি আজকে আমার একটু পা ব্যথা পড়াবো না, আজকে না খুব ঠান্ডা উঠবো না, আজকে এমনি আমার ইচ্ছে করছে না পড়াবো না, তোমাদের কেমন লাগবে বলো? ভালো লাগবে? আমারও ভালো লাগে না তোমরা যদি বিনা কারণে অফ করো। এটা ছাত্রকে একটু বুঝতে হবে। তাহলে আমি কিন্তু এরকম শুরু করব এই জানুয়ারি নতুন বছর থেকে, ইচ্ছে হবে না পড়াবো, দেখবো তোমাদের কেমন লাগে। ভালো লাগবে বলো? ভালো লাগবে না। আমারও ভালো লাগে না যে বলো না এমনি আসলাম না। এমনি মানুষ আসে না, এটা হয় কোনোদিন? হ্যাঁ, ঠান্ডা এরকম করা যাবে না কিন্তু। হ্যাঁ, বি সিরিয়াস। পড়ার ব্যাপারে যদি সিরিয়াস না হও, দেখো তুমি যেটার পেছনে তুমি তোমার ইনপুট দেবে না, ও তোমাকে আউটপুট কোনোদিন দেবে না। তুমি যদি কষ্ট না করো, ও পড়াশোনা থেকে তুমি ভালো রেজাল্ট কোনোদিন পাবে না। চলো স্টার্ট করি এবারে। না আজকে শুরু করি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। হেডিং করো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। প্রথমে দেখবে এটা পরীক্ষায় কয়েক বছর এসেছিল, খুব ইম্পর্টেন্ট না কারণ এটা মোটামুটি সবাই জানে। থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রে স্টেটমেন্ট গুলো জানতে চায়। স্টেটমেন্ট মানে কি বলবো, যে ফার্স্ট লতে কি বলা আছে। ছাত্ররা সবাই ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল রিলেশনটা জানে। আমি যদি এখনই জিজ্ঞেস করি ম্যাথমেটিক্যাল রিলেশন কি, সবাই বলবে, কিন্তু যদি বলি স্টেটমেন্টটা কি, দেখবে কেউ পারবে না। স্টেটমেন্ট কি গো? ফার্স্ট লতে বলেটা কি, দেখে কে বলে? না, ওটা কিন্তু ওর স্টেটমেন্ট না, এটার সাহায্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন বানানো হয়েছে, তার জন্য এটা বলা। স্টেটমেন্ট এটা না। স্টেটমেন্ট হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র পড়েছিলাম আমরা। কি সংরক্ষণ সূত্রতে কি বলা আছে? শক্তির সৃষ্টি নেই, বিনাশ নেই, শক্তিকে শুধুমাত্র এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা যায়, এরকম না? এটাই ফার্স্ট ক্লাস স্টেটমেন্ট। তার মানে স্টেটমেন্ট বললে তোমরা শক্তির যে সংরক্ষণ সূত্র জানো সেই সূত্রটা পরিষ্কার লিখে দেবে, ওটাই ফার্স্ট ক্লাস স্টেটমেন্ট। তা আমরা স্টেটমেন্ট দিয়ে জন্য মাথা ঘামালাম না, কারণ এই সূত্র এটা কোন জায়গায় পড়েছিলাম বলতো? শক্তির সংরক্ষণ সূত্র কোন ক্লাসে? ক্লাস 9 কি আরো আগে পড়েছিলাম। মোটামুটি বাচ্চারা শক্তির সংরক্ষণ সূত্র মনে হয় 7 থেকে পড়া স্টার্ট করে। বহু ক্লাসে ছিল 7 8 লকডাউন ওই জন্য পড়োই নি। যাই হোক, আমরা আজকে ম্যাথমেটিক্যাল রিলেশনটাই দেখাবো। তার আগে একটা কথা বলি, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল রিলেশন ফিজিক্সে আলাদা, কেমিস্ট্রিতে আলাদা। এখানেও ফিজিক্স কেমিস্ট্রি আলাদা। আমি প্রথমে ফিজিক্স দেখাবো, তারপর কেমিস্ট্রি দেখাবো, এবং দেখবো দুটো একই জিনিস। ফিজিক্স কিভাবে ফার্স্ট ল ডিরাইভ করে। ধরা যাক আমার কাছে এটা প্রত্যেক কি আঁকলাম, এটা সিস্টেম আঁকলাম। আমি বললাম সিস্টেম বাইরে থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো। এবার যেহেতু তাপটাও গ্রহণ করলো, বলতো এই তাপ পজিটিভ না নেগেটিভ? সিস্টেমের কাছে এটা পজিটিভ, মানে আমরা কিন্তু এই হিটটাকে প্লাসই বলবো, কারণ কি এতে ওর এনার্জি বাড়ে, তাপটাও গ্রহণ করলো। এবার ধরে নাও এই তাপটা গ্রহণ করার পর এটা দিয়ে ও দুটো জিনিস ঘটালো। এক,
নিজের ইন্টারনাল এনার্জিকে বৃদ্ধি করলো। মানে ওর প্রথমে কি ছিল ওটা আমার জানার দরকার নেই, আমি দেখলাম ইন্টারনাল এনার্জি বাড়িয়েছে, তো ওটা ওর চেঞ্জকে আমরা ডেল্টা ইউ বলি, এটা ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আর বাকি তাপ দিয়ে ও কাজ করলো। এবারে ভাবো, ফার্স্ট কত বলছে শক্তির সৃষ্টি বিনাশ নেই, তাহলে যতটা তাপ ও গ্রহণ করেছে এটাই তো দুটো জায়গায় ব্যবহার হয়েছে। কি কি জায়গায় ব্যবহার হয়েছে? ও সেটা কে যেন একটু আগে বলতে গেল যে ফার্স্ট ল কি বলে, তুমি, হ্যাঁ তুমি, ও ঠিক বলেছে যে তাপ যতটা সিস্টেম শোষণ করবে সেটা যদি দুটো জায়গায় কনভার্ট হয়, তা দিয়ে ইন্টারনাল এনার্জি বাড়িয়েছে আর তা দিয়ে কিছুটা কাজ করেছে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা বলবো কিউটাই এই দু জায়গায় তো যায়, এটা এর সাথে সমান। এটাই ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। ফিজিক্সে এটাই লেখা আছে, বুঝলাম? এবার এটাকে আমরা চাইলে একটু মডিফাই করতে পারি, মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য ডিকিউ লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি ডিকিউ, এটাকে লিখি ডিইউ প্লাস এটাকে ডিডব্লিউ। ফলে উপরেরটাও একটা ফর্মুলা, নিচেরটাও একটা ফর্মুলা, খুব ছোট ছোট ফর্মুলা, এটা মুখস্থ রাখার কোনো ব্যাপারই না, এটা ফিজিক্সে আছে। ফিজিক্স তোমরা পড়েছো, কেমিস্ট্রিতে আবার এইভাবে বলে না। কেমিস্ট্রিতে কিভাবে বলে, এবার কেমিস্ট্রির থিমে আসি। ধরা যাক আমার একটা সিস্টেম আছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনিশিয়ালি U1 আছে। কত আছে ইনিশিয়ালি? U1। এবার আমরা করলাম কি, সিস্টেম বাইরে থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো, তাহলে কিউ পরিমাণ তাপ সিস্টেমকে দিলাম, সিস্টেমের উপরে আরো ডব্লিউ পরিমাণ কাজ করলাম, দুটোই সিস্টেমের উপরে করলাম। এখানকার সাথে এখানকার একটাই পার্থক্য, এখানে কাজ কিন্তু সিস্টেম নিজে করেছে, আমরা এখানে কিউ তাপ সিস্টেমকেই দিলাম, সিস্টেমের উপরে ডব্লিউ কাজ করলাম, তাতে ইন্টারনাল এনার্জিটা বেড়ে 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 এখন U2 হলো। এবারে ভাবো U2 কার কার সাথে সমান হবে? আগে ছিল U1 প্লাস কিউ পরিমাণ তাপ দিয়েছি প্লাস ওর মধ্যে ডব্লিউ পরিমাণ কাজ করেছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি U2 টা সমান হয়ে যাবে U1 প্লাস কিউ প্লাস ডব্লিউ। বলতো ঠিকটা ভুল করেছি? এটাও কিন্তু ফার্স্ট ল এরই স্টেটমেন্ট যে শক্তি প্রথমে যা ছিল দিয়েছি, এই ডব্লিউটাকে কেন দিয়েছি ধরলাম, কারণ ওর উপরে কাজ করছি, সিস্টেমের উপরে কাজ করছি, তাই U2 সবার সাথে সমান। এবার U1 যদি বাদিকে আনি, U2 মাইনাস U1 এটা মানে Q প্লাস W হবে, এই দুটোর পার্থক্য ডেল্টা ইউ, কিউ প্লাস ডব্লিউ, ব্যাস এটাও আরেকটা ফর্মুলা। এটা কেমিস্ট্রি ফর্মুলা, এটা ফিজিক্সের ফর্মুলা। এবার তোমাদের দেখাই কেমিস্ট্রি ফিজিক্স আলাদা না, সেম ফর্মুলা। কেন বলি, আচ্ছা তার আগে মুখস্থ করি। বলো কেমিস্ট্রির সময় কোনটা অ্যাপ্লাই করব? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। মুখস্থ করে আরেকবার, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। আর ফিজিক্সের সময় কি করব? কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডব্লিউ। যেটা যখন দরকার হবে আমরা ব্যবহার করে নেব। এবার দেখাই দুটো সেম ফর্মুলা। কেন? তুমি এই ফর্মুলা এসো, বলতে এই ফর্মুলাতে ওয়ার্ক কে করেছে? সিস্টেম করেছে না সিস্টেমের উপরে করা হয়েছে? এই ফর্মুলা সিস্টেম করেছে, ফাইন। সিস্টেম যদি করে, ওয়ার্কটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তুমি এই ফর্মুলাতে মনে মনে ওয়ার্কটা নেগেটিভ ধরো, ধরো ওয়ার্কটা নেগেটিভ। ওয়ার্ককে যেই নেগেটিভ ধরলাম, তাহলে ওয়ার্কটাকে বাদিকে নিয়ে আসি। কেমিস্ট্রি, ওই জন্য কেমিস্ট্রি ফিজিক্স আলাদা না, ফর্মুলা সেম। ফিজিক্সের ফর্মুলা দিয়ে তুমি সাইন কনভেনশন অ্যাপ্লাই করে দাও, দেখবে কেমিস্ট্রি ফর্মুলা আসে। আর এখানে যেহেতু ওয়ার্কটা সিস্টেমের উপরে করা, তো ওয়ার্কটা তো পজিটিভ, ফলে এই ফর্মুলা সেম ফর্মুলা, যখন যেটা প্রয়োজন হবে ব্যবহার করবে। বোঝা গেছে? এখন ম্যাথমেটিক্যাল রিলেশন বলে দিলাম। এবার এই ফর্মুলা থেকে আমরা ছোট ছোট কতগুলো রিলেশন এস্টাবলিশ করব, সেখান থেকে দেখবে প্রশ্ন আসবে, এরকম আসবে দেখাবো। প্রথমে কতগুলো কমেন্ট লিখেছি, আমি ফর্মুলাটাকে আরেকবার লিখবো। এখানে কেমিস্ট্রিটাই লিখলাম, ডিইউ সমান ডিকিউ প্লাস ডিডব্লিউ। এটা ফিজিক্স না কেমিস্ট্রি? ফিজিক্স। হ্যাঁ কেমিস্ট্রি। ফিজিক্স হচ্ছিল ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, আমি লিখেছি ডিইউ ইকুয়ালস টু ডিকিউ প্লাস ডিডব্লিউ, কেমিস্ট্রি ফর্মুলা। তারপর আমরা এখানে লিখেছি পয়েন্টে ডিইউ এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আগের দিন যারা যারা ছিল ক্লাসে তারা জানো ডিফারেন্সিয়াল একদম ঠিক ধরেছে, কারণ কি স্টেট ফাংশনের পরিবর্তনটাকে বলি এক্সাক্ট, আর পাথ ফাংশনের পরিবর্তনকে বলে ইনএক্সাক্ট। তাহলে বলো তো এই যে তিনটে টার্ম, কোনটা কোনটা এক্সাক্ট আর কোনটা কোনটা ইনএক্সাক্ট? এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল আর এই দুটো ইনএক্সাক্ট, কারণ কি কিউ আর ডব্লিউ পাথ ফাংশন,
আমরা দুটো ফাংশনকে পাথ ফাংশন বলেছিলাম, একটা কিউ একটা ডাব্লিউ, বাকি সবই ছিল স্টেপ ফাংশন। আর এইখানে লেখা আছে ডি কিউ আর ডি ডাব্লিউ এরা ইনএক্সাক্ট রয়েছে। তাহলে এক নম্বর পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? নেই। পরেরটা আসি, যদি আমার সিস্টেম আইসোলেটেড হয়, এই যে 2 3 এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, ভালো করে বুঝবো আমরা। ফর আইসোলেটেড সিস্টেম, আমি আইসোলেটেড সিস্টেমের সময় কি কন্ডিশন বলেছিলাম? সব সময় হ্যাঁ, তাপের আদান প্রদান চলবে না। যদি না চলে কনস্ট্যান্ট কি কিউ, টি কনস্ট্যান্ট তো আইসোথার্মালে চলে, তাপের আদান প্রদান চলবে না। আইসোলেটেড মানে তো অ্যাডিয়াবেটিক। কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট হলে এই সমীকরণের কোনটা জিরো? ডিকিউ জিরো। মাথায় রাখবে কনস্ট্যান্ট যে তার পরিবর্তন জিরো হয়। কথাটা মনে হয় বোঝনি, তোমরা বলো বোঝাও। মানে আমার তো কনফিডেন্স দরকার ছাত্রদের উপর, যদি বুঝেছো তো বলো। মানে ডিকিউ জিরো কেন আইসোলেটেড সিস্টেমের জন্য? সেমই থাকছে, মানে তাপের আদান প্রদান নেই, তো তাপের আদান প্রদান না থাকলে পরিবর্তন জিরো, ডিকিউ জিরো। তো ডিকিউ জিরো, ফর্মুলাটা কি দাঁড়াবে? তখন ফর্মুলা দাঁড়াবে ডিকিউ ইকুয়ালস টু ডিটা। এখান থেকে এর তাৎপর্য জানতে চাই, তার মানে আমরা বলবো আইসোলেটেড সিস্টেমের জন্য সিস্টেম যতটা কাজ করে বা সিস্টেমের উপর যতটা কাজ করা হয় সেটাই ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সাথে সমান। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফর্মের না স্টেটমেন্ট জানা দরকার। আমি আরেকবার বলি, তাহলে ইন্টারনাল এনার্জির তাৎপর্য, এখান থেকেও তাৎপর্য বলা যায়, তাৎপর্যটা আরেকবার বলি। যদি সিস্টেম আইসোলেটেড হয়, সিস্টেমের উপরে যতটা কাজ করব বা সিস্টেম নিজে যতটা কাজ করবে সেটাও ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সাথে সমান। এটা ফার্স্ট ল এর একটা অনুসিদ্ধান্ত, বোঝো? মানে ফার্স্ট ল থেকে অনেকগুলো ছোট ছোট কনক্লুশন ডিরাইভ করা যায়, ওগুলোকে বলে অনুসিদ্ধান্ত। এটা এক নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে আমি একটু শুনতে চাই এক নম্বর অনুসিদ্ধান্ত ফার্স্ট ল এ কি বলবো? আইসোথার্মাল না, আইসোলেটেড প্রসেস মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। বলো, চলো বলো। আইসোলেটেড প্রসেসের ক্ষেত্রে তাপের আদান প্রদান যতটা হয় না, হয় না, ডিকিউটা জিরো, তাহলে ডি হচ্ছে ডিডব্লিউ, যতটা কাজ সিস্টেম করে বা সিস্টেমের উপরে করে সেটা ওর ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সাথে সমান। বিষয়টা ক্লিয়ার? যদি কখনো ধরো এমসিকিউতে এরকম প্রশ্ন দেয় যে আইসোলেটেড সিস্টেমের জন্য ইন্টারনাল এনার্জি পরিবর্তন কার সাথে সমান, অ্যানসার কি হবে? ডব্লিউ, ডিডব্লিউ, ওয়ার্কের সাথে সমান। নেক্সট আসি, অনুষদ তুমি বুঝতে পারছো? পড়া একটু চাপ হবে তোমার, তুমি আগের ক্লাস দেখেছো সব পাক্কা? আমি আগের দিন যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে পাবে অ্যানসার করতে? দেখেনি, মিথ্যা কথা বলে। হ্যাঁ, কি হয় জানো, অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্স কি? অনলাইন তো সবাই মোটামুটি করে ক্লাস, অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, অফলাইনে যেহেতু এখানে বসে আছো তুমি, ওটা তুমি তো পেছনে বসবে না, তুমি সামনে আসবে। আরে কিছু না, ছোট মোটো মাকড়সার জন্য কি হবে, তুমি এই যে এই জায়গাটা আর কিছু কি অনেক বড় মাকড়সা? আচ্ছা নিলয় তোমাকে দায়িত্ব দিলাম, মাকড়সা হবে না? আমি আছি। না আমি দায়িত্ব নিলাম। দেখো না, বসো বসো বসো। আরে নেই রে বাবা, আমি দেখছি। দেখো মানে কেন তোমাদেরকে আমি বললাম কথাটা, এই আসছে কথা না, অনলাইনে ক্লাস করতে হয় না, বা কেউ যদি মনে করো ঠিক আছে আজকে টিউশনটা বাদ দেই, রেকর্ডিং তো থাকে পরে দেখে নেবো, সমস্যা কি হয় জানো? সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি যদি অফলাইনে আসো, তুমি ইচ্ছে থাক না থাক, ভালো লাগুক না লাগুক, তুমি 1.5 ঘন্টার আগে এখান থেকে বাইরে বেরোতে পারবে। আমি বাইরে বেরোতে দেবো? দেবো না। তার মানে এটা একটা কম্পালশন। কম্পালশন মানে তুমি বাধ্য এখানে বসে থাকতে, আর যদি বসে থাকো একটু তো শুনবে, কিন্তু এই বাধ্য তো তুমি বাড়িতে না। তুমি যদি মনে করো আমি দেখে নেবো ক্লাস, 1.5 ঘন্টা এট এ টাইম সিরিয়ালি বাড়িতে বসে দেখবে 1% স্টুডেন্ট, 1% স্টুডেন্ট 1.5 ঘন্টা টানা বাড়িতে বসে ক্লাস দেখবে, বাকি 99% টানা দেখবে না। কি করবে? 10 মিনিট দেখবে, উঠবে, আধ ঘন্টা দেখবে, উঠবে,
এবার কনসেন্ট্রেশনে এখানেই ঘাটতি হবে। তাই এখানে বসে তুমি যদি 50% বোঝো, বাড়িতে ওই ক্লাস দেখলে তুমি 10% বুঝবে, 40% তো বুঝবেই না। এখানেই মেন প্রবলেম। যারা যারা ধরো ক্লাস মিস করেছে, যেমন আমি যদি ওকে জিজ্ঞেস করি তুমি ক্লাস আগের দিন দেখেছো পুরো, ও বলবে না। বল সত্যি কথা বলবে, না স্যার আমি জানি তো। ছাত্রদেরকে আমি 15 বছর থেকে পড়াই, তো 15 বছরের ছাত্রদের আমি এত চিনি। কারণ কি 15 বছরে আমি ডিল করেছি 5000 ছাত্র। তাহলে 5000 ছাত্র বিহেভিয়ার আমি জানি। ফলে সবার বিহেভিয়ার এরকমই। এটা কিন্তু ওর দোষ না, এটা স্টুডেন্টের বিহেভিয়ার। ধরো আরেকজনের কথা বলি, কালকে এর আগের দিন ক্লাস স্কিপ করেছে, ধরো অরিমিত্র। অরিমিত্র তুমি কটা ভিডিও দেখেছো? আচ্ছা, সব ঠিকঠাক ভাবে দেখেছো, অ্যাটেনশন দিয়ে, তাহলে ও ওই 1% এর মধ্যে পড়ে। কিন্তু কথাটা সত্যি বললাম, আমার ডাউট আছে, সব সত্যি বলেনি ও। আচ্ছা, টানা দেখতে 1.5 ঘন্টা বসে একদম টানা দেখে ফেলতে, দেখি এবার কতবার গ্যাপ দিতে একটা ভিডিও দেখতে গিয়ে। যাই হোক, ও ঠিক আছে 1% এর মধ্যে পড়ছে, ও সব ভিডিও দেখেছে। আচ্ছা, আর আগের দিনে ক্লাস ও মিস করেছিল না? দেবাঙ্গ না, তো পেছনে তুমি এসেছিলে আগের দিনে ক্লাস, কে মিস করেছো? হ্যাঁ, তুমি ভিডিও দেখেছো? আমি দেখেছি, দেখো 4 জন 5 জনকে জিজ্ঞেস করলাম, একজন শুধু অ্যানসার দিয়েছে দেখেছে, বাকি কেউ দেখেনি। আমি বারে বারে তোমাদেরকে বলবো, নিজেদের যদি ভালো চাও, আস্তে 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 ক্লাস স্কিপ কম করবে। যারা ক্লাস স্কিপ কম করে তাদের দেখতে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিকঠাক থাকবে, পড়া বুঝবে ঠিকঠাক। না চলো আর সময় নষ্ট করি না। আচ্ছা, আইসোলেটেড নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি নেক্সট চলে আসবো আইসোথার্মাল। আইসোথার্মালটা তোমরা লজিক্যালি ভাবো, ডাবল না, ডাবল না, ইউ ইজ এ ফাংশন অফ টি। ইউ ইজ এ ফাংশন অফ টি। দেখবে আগের দিন এরকম একটা কথা লিখেছিলাম, ঠিক আছে, উত্তেজিত হবে না। ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, ও আমার খুব পছন্দের ছাত্র, কারণ ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, ও কনসেন্ট্রেশন ভালো। না দেখো, আমি আগের দিন বলেছিলাম ইউ ইজ এ ফাংশন অফ টি, ঠিক না? এর মানে কি বলেছিলাম? হ্যাঁ, তার মানে টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, এর চেঞ্জ হবে না। আমরা সঙ্গে সঙ্গে লিখবো ডিউ সমান 0। সঙ্গে সঙ্গে ফর্মুলাটা কি দাঁড়াবে তাহলে চেঞ্জ হয়ে? ফর্মুলাটা দাঁড়াবে ডিকিউ সমান মাইনাস ডি। এটাকে আমরা এবার ভাষা দিয়ে বলবো আইসোথার্মাল প্রসেসের জন্য সিস্টেম দ্বারা, মানে তুমি যদি তাপ গ্রহণ করো, তা দিয়ে যতটা কাজ করবে, মানে যতটা তাপ গ্রহণ করব ততটাই কাজে কনভার্ট করব, যদি প্রসেস আমার আইসোথার্মাল হয়। তো যদিও পরে শেখাবো এই ফর্মুলার কিন্তু ড্রব্যাকস আছে, তো আজকে না, সেটা নেক্সট ক্লাসে সেকেন্ড ল পড়াবো, আজকে ফার্স্ট ল। তাহলে দুটো অনুসিদ্ধান্তে আসলাম, একটা অ্যাডিয়াবেটিকের জন্য অনুসিদ্ধান্ত, আর একটা আইসোথার্মাল। আইসোথার্মাল নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তারপরে স্টেপে যাব। কোনো প্রশ্ন আছে? আরেকবার রিপিট, আইসোথার্মালে কি যেন 0 হয়? ডিইউ 0। কেন 0? কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাই ইউ এর চেঞ্জ হবে না, ডিইউ ওই জন্য 0। নেক্সট আসি, ফর আইসোকোরিক প্রসেস, খুব ইম্পর্টেন্ট, ভেরি গুড। কেন গো ডিডব্লিউ 0? কারণ আইসোকোর মানে আমরা এগুলো বলেছিলাম, আইসোকোর মানে আয়তন কনস্ট্যান্ট। আয়তন যদি কনস্ট্যান্ট হয়, ডেল্টা ভি 0 হবে, সঙ্গে সঙ্গে আমরা বলবো ডিডব্লিউ 0 হবে। কেউ বোঝাও তো ওয়ার্ক ডান কেন 0? কারণ কারণ ওয়ার্ক ডানের যেটা ফর্মুলা আগের দিন আমরা করেছিলাম, সেটা পি ডেল্টা ভি বা পিডিভি। যদি আয়তনের পরিবর্তন নাই হয়, ডেল্টা ভি যদি 0 হয়, ওয়ার্ক ডান কি হবে? 0। তাহলে ওয়ার্ক ডান 0। এবারে ফর্মুলাটা কি দাঁড়াবে? ওয়ার্ক ডান 0 হলে ডিইউ সমান ডিকিউ। প্রশ্ন কিরকম আসতে পারে বুঝেছো? এরকম যে তিনটে কন্ডিশন দেখালাম, যে কোনো কন্ডিশন দিয়ে তোমায় বলবে থার্মোডাইনামিক্স এর কোন সূত্রটা সঠিক সূত্র। প্রশ্ন আমি দিয়েছি, দেখো এই তিনটে জায়গা নিয়ে যদি কোনো ডাউট কারো থাকে, সে জিজ্ঞেস করতে পারে। আছে ডাউট? নেক্সট আসি, লিমিটেশনস। তিনটে লিমিটেশনস লিখে দিয়েছি, এই লিমিটেশনস মুখস্থ করব। এই লিমিটেশনস নিয়ে আলোচনা গেলাম না, এটা নিজেরা নোটটা যখন পড়বে তখন মুখস্থ করে নিবে। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এইটুকুই। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এনথালপি অথবা হিট কন্টেন্ট। ফর্মুলাটা লিখেছি আমি ফর্মুলাটা একটু বোঝাই। ধরা যাক আমাদের কাছে একটা সিস্টেম আছে যার ইন্টারনাল এনার্জি ইউ। এবার ভাবো এই সিস্টেমকে
যদি আমি আরেক জায়গায় নিয়ে যাই, ইন্টারনাল এনার্জি একই আছে, সায়েন্টিস্টরা দেখেছে কি জানো, ইন্টারনাল এনার্জি সেম রাখলেও, আমি কিন্তু একটা গ্যাসিয়াস সিস্টেমের কথা বলছি, ইন্টারনাল এনার্জি সেম রাখলেও যদি আমরা সিস্টেমটার প্রেসার এবং ভলিউমকে সেম না রাখি, আমি একটু আগে বলেছিলাম এটা কার ফাংশন, টেম্পারেচার, তাই দু ক্ষেত্রে যদি টেম্পারেচার সেম রাখি, এটা সেমই থাকার কথা, সায়েন্টিস্টরা দেখলো যে এটাকে সেম রেখে আমি যদি প্রেসার আর ভলিউমকে আলাদা আলাদা করি, এই জায়গায় প্রেসার ভলিউম যা ছিল এই জায়গায় প্রেসার ভলিউম যদি পাল্টে দেই, সিস্টেমের মোট শক্তি পাল্টে যায়। এই জায়গাটা একটু বলি, আমি বলছি সিস্টেমটাকে সেম রেখেছি, তো সিস্টেম সেম রাখলে ইউ দু জায়গায় কি হওয়া উচিত, সেম। তার মানে ওর এনার্জি সেম থাকা দরকার, শুধু পাল্টেছি প্রেসার আর ভলিউম। দুটো সিস্টেমের প্রেসার ভলিউম পাল্টেছি, তাদের দেখা গেছে এই সিস্টেম যা এনার্জি দিতে পারে এই সিস্টেম সেম এনার্জি দেয় না, ডিফারেন্ট এনার্জি দেয়। তো সায়েন্টিস্টরা তখন ভাবলো ইউ তো দু জায়গায় সমান, তাহলে ডিফারেন্ট এনার্জি কেন দিল? এই কেন খুঁজতে গিয়ে ওরা দেখলো যে শুধু ইউ একটা সিস্টেমের এনার্জি সোর্স না, ইউ এর সাথে প্রেসার ভলিউম যদি চেঞ্জ করি শক্তি পাল্টায়, তার মানে প্রেসার আর ভলিউমের যে গুণফল এটাকে আমরা পিভি বলি, এটাও এনার্জি হিসেবে সিস্টেমের ভেতরে সঞ্চিত থাকে। তাহলে সিস্টেমে শুধু এক রকমের এনার্জি না, এনার্জি দু রকমের হয়, একটা ইন্টারনাল এনার্জি আর একটা বাহ্যিক এনার্জি যেটা পিভি এর গুণফলের সাথে সমান। এই দুটোকে যোগ করলে হয় মোট শক্তি, ওই মোট শক্তিকেই আমরা নাম দিয়েছি এনথালপি। তাহলে এনথালপির যদি পরীক্ষায় সংজ্ঞা চায় তুমি বলবে, তুমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখো, এনথালপি কার সাথে সমান, ইন্টারনাল এনার্জি প্লাস এটাকে আমরা বলবো পিভি এনার্জি। পিভি কি এনার্জি কেন বলে জানো, আমরা আগের দিন দেখালাম না ওয়ার্ক মানে পিভি, ওয়ার্ক ইকুইভ্যালেন্ট টু এনার্জি, তাই এটাকে বলে পিভি এনার্জি। এনথালপির সংজ্ঞা দিয়ে এবার, সিস্টেমের ইন্টারনাল এনার্জি প্লাস পিভি এনার্জি এর যোগফল, প্লাস আর বলার দরকার নেই, ইন্টারনাল এনার্জি পিভি এনার্জি এদের যোগফলকে বলে এনথালপি। এনথালপির আরেকটা নাম টোটাল হিট কন্টেন্ট, বাংলা বলি সিস্টেমে মোট যতটা শক্তি সঞ্চিত থাকে সেটা ওর এনথালপি, ওটা ইন্টারনাল এনার্জি আর পিভি এনার্জি, একটা আভ্যন্তরীণ শক্তি একটা বাহ্যিক শক্তি, এটা আমাদের কিছু করার নেই, এটা ইনবিল্ট, শুধু টেম্পারেচার চেঞ্জ হলে চেঞ্জ হয়। আর বাহ্যিক শক্তিটা করার আছে, প্রেসার ভলিউমকে চেঞ্জ করিয়ে দাও তাহলে ওর টোটাল এনার্জি পাল্টাবে, ওটাই হচ্ছে এনথালপি। এবার বলে এনথালপির সংজ্ঞা কি, এবার বলার কথা না, ফর্মুলা মনে রাখবো H equals to U plus PV, এখানে সংজ্ঞা চলে আসবে, বলো আভ্যন্তরীণ শক্তি আর পিভি শক্তি এদের যে সমষ্টি, সমষ্টিকে বলে এনথালপি। এবার ইন্টারনাল এনার্জির মতো এনথালপিরও কতগুলো ছোট ছোট পয়েন্ট আছে, আমি এখানে ডিফারেন্সিয়াল ফর্ম লিখেছি। সায়ন ফোন করে গেল, সায়ন তো আসেনি, হ্যাঁ সায়ন বলো। ওডিসা দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়াও দেখি। ও দেখা যাচ্ছে না, ক্যামেরাটা শুনলো কেমন করে? সায়ন, সৃজা, অর্ণব এরা চারজন আছে অনলাইন। আমি ভাবছি অনলাইনটা বন্ধই করবি নাকি বল, মানে অনলাইনটা না থাকলে তো সবাই বাধ্য হবে আসতে। তোমাদের কি সাজেশন? ভিডিও ক্লাসটা থাকবে তো? হ্যাঁ ভিডিও ক্লাসটা থাকবে, অনলাইন জয়েনের অপশনটা বন্ধ করে দেবো, ঠিক না বুদ্ধিটা? পরে ভিডিও ও যদি নাচতে পারবে সেদিন, সেই জন্যই তো আমি করেছি, কিন্তু এটা তো অন্যভাবে বেনিফিট নেয় সবাই, শরীর খারাপ থাকলে আসবো না, ঘরে বসে শুয়ে জয়েন করবো, ওই জন্যই করেছি, কিন্তু এখন অন্যভাবে ইউজ হয়ে যায়। আচ্ছা দেখো, দেখো যখনই বলবো ডিফারেন্সিয়াল ফর্ম, আমি ইকুয়েশনটা আরেকবার লিখি, h equals to u plus p, h equals to u plus p। আমরা ডিফারেন্সিয়াল ফর্ম দেখাই, তোমরা ট্রাই করবে। h এর পরিবর্তন কি লেখা উচিত বলো, ডেল্টা h, আমি যদি মাইক্রোস্কোপিক বলি dh, আমি মাইক্রোস্কোপিক বলি চলো dh, u এর পরিবর্তন du। থার্মোডাইনামিক্স খুব সোজা বুঝবে, যখন দুটো প্যারামিটার হয় না তখন একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা চেঞ্জ করতে হয়, আবার অন্যটাকে কনস্ট্যান্ট রেখে আরেকজনে চেঞ্জ করতে হয়। তাহলে ট্রাই করি, কি লেখা উচিত, p dv,
এটাকে লেখা হচ্ছে পিডিভি। তার মানে যদি বলে যে এর ডিফারেন্সিয়াল ফর্ম লেখো, এটাও ডিফারেন্সিয়াল। এবার দেখাবো ডিফারেন্সিয়াল ফর্ম কন্ডিশন পাল্টালে ফর্মও পাল্টাবে। যেমন এই ফর্মটাই আমরা বানাবো এবারে, তোমরা লেখো এক কনস্ট্যান্ট প্রেসার। আমি প্রেসার কনস্ট্যান্টে এই ফর্মটা কেমন দাঁড়ায় সেটা দেখাবো। বলতো প্রেসার যদি কনস্ট্যান্ট হয় কোন জিনিসটা জিরো হওয়া উচিত? ডিপি জিরো। মাথায় ঢুকেছে না? প্রেসার কনস্ট্যান্ট মানে সবাই কিন্তু বোঝার চেষ্টা করবে, প্রেসার কনস্ট্যান্ট মানে পরিবর্তন হবে না, ডিপি জিরো। তা প্রেসার কনস্ট্যান্ট মানে আমি লিখলাম ডিপি জিরো। এটাই উপরের সমীকরণে বসিয়ে দিই। বসিয়ে দাও। বসিয়ে দিয়ে কি পাই? বসিয়ে পাই ডিএইচ সমান ডিইউ প্লাস পিডিভি। কারো ডাউট আছে এটুকু নিয়ে? নেই। এবারে মজার ব্যাপার, আজকে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয় একটা ফর্ম তোমাদের দেখিয়েছিলাম, সেখানে লিখেছিলাম ডিকিউ মানে ডিইউ প্লাস ডিডব্লিউ ছিল, তো ডিডব্লিউ মানে তো পিডিভি লেখাই যায়। এটা কোত্থেকে পাওয়া যায়? ফার্স্ট লয়ের ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে। কাদের ফর্ম? ফিজিক্স না কেমিস্ট্রি? ফিজিক্স। আমি কিন্তু বলছি ফিজিক্স কেমিস্ট্রিকে আলাদা করবো না, যখন যেটা প্রয়োজন পড়বে ব্যবহার করবো, কারণ দুটো ফর্ম সেম ফর্ম, সাইন বসালেই সেম ফর্ম। এবার এই ফর্মুলার জন্য দেখো কার জায়গায় আমরা ডিকিউ লিখতে পারি সেটা আমি এখানে বসিয়ে দিতে চাই। বসিয়ে দিলে একটা মজার ঘটনা দাঁড়াবে। এটা দাঁড়াবে ডিএইচ মানে ডিকিউ, সাফিক্সে ছোট্ট করে পি লেখো। এবারে তাৎপর্য বোঝাই। নিচে ছোট্ট করে পি লেখার গুরুত্বটা কি? বোঝাচ্ছি প্রেসারটা কনস্ট্যান্ট আছে। এবারে তাৎপর্য বলি। তার মানে লক্ষ্য করো এনথালপির পরিবর্তন কিছুই না, টেম্পারেচারের পরিবর্তন, সরি হিট পরিবর্তন, কিন্তু কন্ডিশনটা শুধু কনস্ট্যান্ট প্রেসার। এখান থেকে এনথালপির তাৎপর্য যদি জিজ্ঞেস করে আমরা কি তাৎপর্য বলবো? শুনুন, যদি সিস্টেমের চাপকে কনস্ট্যান্ট রাখো তাহলে সিস্টেম সারাউন্ডিংস এর সাথে তাপের যেটুকু আদান প্রদান করবে সেটা ওর এনথালপির পরিবর্তনের সাথে সমান। ধরে নাও আমি সিস্টেম, আমি আমার প্রেসারটাকে তুমি কনস্ট্যান্ট করে দিয়েছো, আমি বাইরে থেকে যদি 10 ক্যালোরি হিট গ্রহণ করি ওই 10ই হবে আমার এনথালপি পরিবর্তন। এটা এনথালপি তাৎপর্য। আর আগের দিন মনে করে দেখো আমরা লিখেছিলাম ডিইউ মানে ডিকিউ এট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে ভাবো এনথালপি বলো চাই ইন্টারনাল এনার্জি বলো, সবই দেখেছো কার সাথে সমান? হিট। সবই ঘুরে ফিরে হিট, শুধু কন্ডিশন আলাদা। ভলিউম যখন কনস্ট্যান্ট রাখি ওই তাপের পরিবর্তনটাই ইন্টারনাল এনার্জি, চাপ যখন কনস্ট্যান্ট রাখি তাপের পরিবর্তনটাই হচ্ছে এনথালপি। তার মানে ইন্টারনাল এনার্জি, এনথালপি এগুলো কিছুই না, শুধুই তাপ। তার জন্য তো এটা থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে যাই করবো তাপ করবো, কিন্তু নামগুলো পাল্টেছি কেন? কন্ডিশন পাল্টেছি, নাম পাল্টেছি। তাহলে আমার বলো তো এনথালপি তাৎপর্য কি? কিছুই হতো না। কেমিস্ট্রি দিলে আমাকে তখন ম্যাথমেটিক্যাল ইনক্লুশন করতে হতো, তখন আমাকে বলতে হতো তাপটা গ্রহণ করেছে না বর্জন করেছে, কাজ কে করেছে, সেজন্য অত ঝামেলায় না নিয়ে ম্যাথমেটিক্যাল ফর্মে ইউজ করে ফেলেছে। বলো এনথালপির তাৎপর্য কি? যদি বলে এনথালপির একটা তাৎপর্য লেখো, কি লিখবো এনথালপির তাৎপর্য? স্থির চাপে সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর যেটুকু তাপের আদান প্রদান ঘটবে সেটাই এনথালপির পরিবর্তন। আর ইন্টারনাল এনার্জি কি শিখিয়েছিলাম আমি? স্থির আয়তনে তাপের যেটুকু আদান প্রদান ঘটে সেটাই ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সাথে সমান। তাহলে দেখো এনথালপি ইন্টারনাল এনার্জি নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই। সবই ঘুরে ফিরে কি দাঁড়ালো? সবই ঘুরে ফিরে তাপ, সবই তাপ, শুধু কন্ডিশন পাল্টেছি, নাম পাল্টেছে। নেক্সট আসুন, পয়েন্ট লিখছি অনেকগুলো। ফার্স্ট পয়েন্ট, এনথালপিও একটা স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি আগের দিন কি শিখেছিলাম? স্টেট ফাংশন। এটাও একটা স্টেট ফাংশন। ও যদি স্টেট ফাংশন হয় আমরা ওর পরিবর্তনকে লিখবো h2 - h1, ঠিক না? কারণ আমরা আগের দিন বলেছি বারে বারে স্টেট ফাংশনকে লেখা যায় h2 - h1। আর কি লেখা যায়? যেহেতু এটা স্টেট ফাংশন ওর পরিবর্তন dh বলতো এক্সাক্ট না ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল? এক্সাক্ট। স্টেট ফাংশনের পরিবর্তন সবসময় এক্সাক্ট হয়, তো এটাও এক্সাক্ট ডিফারেন্সিয়াল। লিখে নাও পাশে, এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এটা স্টেট ফাংশন। আরেকটা পয়েন্ট বলতো h এক্সটেন্সিভ নাকি ইন্টেন্সিভ প্রপার্টি? এক্সটেন্সিভ। মাস ডিপেন্ডেন্ট। আরেকবার বলি, যত রকমের এনার্জি, তোমরা ঘাবড়াবে না, কনফিউশনে যাবে না, যত রকম এনার্জি আছে সবই হচ্ছে এক্সটেন্সিভ। এটাও তো এক রকমের এনার্জি, ইউ এক রকমের এনার্জি, ওই জন্য সব এক্সটেন্সিভ প্রপার্টি। নেক্সট, এই পেজটা আমার অলরেডি বলা শেষ। চেঞ্জ ইন এনথালপি এন্ড সিগনিফিক্যান্স, এগুলো আমি বলে ফেলেছি অলরেডি। সিগনিফিক্যান্স ওটাই যে কনস্ট্যান্ট চাপে
ডিকিউটাই হচ্ছে ডিএইচ, ওটাই ওর ফিজিক্যাল সিগনিফিকেন্স। আর চেঞ্জটা তো অলরেডি বলা শেষ, চেঞ্জটা আরেকবার লিখবো আমরা। ডেল এইচ মানে যদি মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য করি, কনস্ট্যান্ট প্রেসারের জন্য করি, এই রিলেশনটা ইউজ হবে। আবার কাজের সুবিধের জন্য আমরা অনেক সময় এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারি। অঙ্ক করার জন্য যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা অ্যাপ্লাই করব। বলতো এই জায়গায় ডেল্টা এনার্জি কেন লিখলাম? কারণ পিভি ইকুয়ালস টু এনার্জি না। তো রিঅ্যাকশন দেখবো, মোল সংখ্যার পরিবর্তন বের করব, ওটাই ডেল্টা এন। এই রিলেশন থেকে না এদের দুজনের মধ্যে রিলেশন বের করা যায়, অঙ্ক করা যায়। অঙ্ক কিরকম দেবে? ধরো ডেল্টা ইউ এর ভ্যালু দেয়া আছে, এর ভ্যালু গিভেন, ভালো করে বুঝবে। ডেল্টা ইউ এর ভ্যালু গিভেন, ওরা ডেল্টা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে বলবে, রিঅ্যাকশন দেখিয়ে দেখি। তোমার কাজ শুধু ডেল্টা এন ক্যালকুলেট করা। আর ডেল্টা এন তো আমরা ইকুইলিব্রিয়ামে পড়িয়ে দিয়েছিলাম, কি করে ডেল্টা এন ক্যালকুলেট করে? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা, ওটা দিয়ে ডেল্টা এন আর দেয়া থাকবে, আর তো জানি টি দেয়া থাকবে, রিলেশন বেরোবে। আমি অঙ্ক করে দেখাচ্ছি। নাও রিলেশনটা বলো, ডেল্টা এইচ আর ডেল্টা এন এর মধ্যে ইউ এর মধ্যে রিলেশন। ডেল্টা এন আরটি, প্রয়োজন হলে পি ডেল্টা ভি লিখতে পারি বা ডেল্টা এন আরটি লিখতে পারি। নেক্সট আসি, এটা অলরেডি বলা শেষ আমাদের। নেক্সট আসি সাইন কনভেনশন। দেখবে আগের দিন আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য বলেছিলাম ডেল্টা ইউ এর ভ্যালু পজিটিভ, গুড। আর এক্সো যদি হয় তাহলে ডেল্টা ইউ কি পেয়েছিলাম? নেগেটিভ না? এখানে যা কনসেপ্ট ওর জন্য আছে, ডেল্টা এইচ এর জন্য সেম কনসেপ্ট। এখানেও আমরা বলবো এন্ডোথার্মিকের জন্য ডেল্টা এইচ পজিটিভই লিখবো, আর এক্সোথার্মিকের জন্য ডেল্টা এইচ নেগেটিভ। এটাও চাই তোমরা বুঝতে। একটু পরে প্রবলেমে যাব, তখনই বুঝবে কেমন প্রবলেম আসে। তাহলে এই পেজ নিয়ে, আচ্ছা এখানে রিলেশন আমি লিখলাম না, তোমরা বলবে রিলেশন কি? এর আগের পেজে লেখা আছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর ছাড়লাম। নেক্সট আসি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে খুব। বাংলায় এখানে একটু ঝামেলা হয়, দুটো টার্ম, একটা হিট ক্যাপাসিটি আর একটা স্পেসিফিক হিট। বাংলায় দুটো নাম আছে, একটা তাপগ্রাহিতা, একটা আপেক্ষিক তাপ। তোমরা বলতো এটা তাপগ্রাহিতা না আপেক্ষিক তাপ? তাপগ্রাহিতা। আর আপেক্ষিক তাপ কোনটা? এবার নাম তো ক্লিয়ার, ওর নাম ক্লিয়ার আছে, তোমাদের সবার ক্লিয়ার? সংজ্ঞা দাও, তাপগ্রাহিতা কাকে বলে? আমি আপেক্ষিক তাপে আসবো। কোনো বস্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রহণ করতে যে পরিমাণ কার্য করতে হয়, না 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রহণ করতে যে পরিমাণ হিট দিতে হয় সেটি Q=m/Δt। একদম ঠিক ধরেছো, আমি বুঝিয়ে দিই। ধরা যাক আমার কাছে একটা অবজেক্ট আছে, অবজেক্টটার মাস যা ইচ্ছে হতে পারে, মাস নিয়ে কোনো প্রবলেম নেই, এম ভর 100 ভর যা ইচ্ছে। আমার টার্গেট এর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াবো, সেটা সেলসিয়াসও হতে পারে, কেলভিনও হতে পারে। বৃদ্ধির কিন্তু কোনো একক হয় না, বৃদ্ধি সবসময় কনস্ট্যান্ট, সেটা ডিগ্রি সি বলো কেলভিন বলো একই কথা। আমার টার্গেট কি? ওর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াবো, তাতে যতটা তাপ ও গ্রহণ করবে সেটাই ওর হিট ক্যাপাসিটি। ধরা যাক আমি সিস্টেমের টেম্পারেচার ডিটি পরিমাণ বাড়াতে গিয়ে আমরা ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করছি। বুঝি আরেকবার, টেম্পারেচার বাড়াবো ডিটি পরিমাণ, তার জন্য তাপ গ্রহণ করেছি কত? ডিকিউ পরিমাণ। এবার বলো তো 1 ডিগ্রির জন্য ওই কি কিউ অ্যাপ্লাই করব, ডিটির জন্য ডিকিউ লাগে, 1 ডিগ্রির জন্য কত লাগবে? ডিকিউ বাই ডিটি। 1 ডিগ্রির জন্য লাগবে ডিকিউ বাই ডিটি, এটাকে আমরা বলবো ওর হিট ক্যাপাসিটি। ফর্মুলা ডিকিউ বাই ডিটি, কেউ চাইলে শুধু বড় কিউ বাই টি লিখতে পারে, ডেল্টা টি লিখতে পারে। মোদ্দা কথা পরিবর্তন 1 ডিগ্রি করতে হবে, তার জন্য যতটা হিট গ্রহণ করতে হবে। তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, C = dQ by dt। এটা হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট কি, এখান থেকে আমি সংজ্ঞা দেব। তার আগে আমার ছোট ছোট 3-4টা কথা আছে। প্রথম কথা, এর একক কি হওয়া উচিত ফর্মুলা দেখে দেখে বুঝে বুঝে বলো। মুখস্থ না, ফর্মুলা যদি জানি বাড়ানোর কোনো ব্যাপার নেই। ওপরে হিট আছে, তাহলে হিটের একক জুল, নিচে টেম্পারেচার আছে কেলভিন, জুল পার কেলভিন বা জুল বা ডিগ্রি সিও লিখতে পারি, কারণ পরিবর্তনই তো। যেহেতু ক্যাপিটাল টি লেখা না, আমরা এটাকে কেলভিন প্রেফার করি। আমি এর ইউনিট বলবো জুল, এর ইউনিট বলবো জুল পার কেলভিন। হিট ক্যাপাসিটি নিয়ে কোনো প্রশ্ন? এবার নেক্সট প্রশ্ন,
হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ নাকি ইন্টেন্সিভ? কি করে বুঝলাম এক্সটেন্সিভ? আমি তো বলিনি। হ্যাঁ, মাস ডিপেন্ডেন্ট। এটা মজার ব্যাপার, ম্যাথমেটিক্যালিও বোঝা যায়, ফিজিক্যালিও বোঝা যায়। এটা এক্সটেন্সিভ, এটা ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ। যদি এমন হতো দুটোই এক্সটেন্সিভ তখন হতো ইন্টেন্সিভ, এখানে কিন্তু তা না, এখানে একটা এক্সটেন্সিভ একটা ইন্টেন্সিভ, সো এক্সটেন্সিভ। আর যদি ম্যাথমেটিক্যালি না বুঝি, ফিজিক্যালি ভাবো, একটা ছোট্ট বস্তুর টেম্পারেচার বাড়াবো, যে তাপ লাগবে একটা বড় বস্তুর টেম্পারেচার বাড়াতে একই তাপ লাগবে। কমন সেন্স অ্যাপ্লাই করো, কোনটার বেশি তাপ লাগার কথা? বড় বস্তু। তার মানে মাস ডিপেন্ডেন্ট, হিট ক্যাপাসিটি মাস ডিপেন্ডেন্ট, ওই জন্য এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, নেক্সট আসি। হিট ক্যাপাসিটি হয়ে গেল। এবারে আমি আরেকটা টার্ম লিখেছি, স্পেসিফিক হিট। এর সাথে এর সুন্দর রিলেশন আছে। এবার এর ডেফিনিশনটাই যদি বলি যে না, আমার না যে কোনো ভর বলে হবে না, আমার 1 গ্রামের টেম্পারেচার বাড়াবো। এবার সংজ্ঞাটা পাতাই। 1 গ্রাম কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যতটা তাপ লাগবে ওটা ওর স্পেসিফিক হিট। তার মানে এর সাথে এর রিলেশন কোথায় বা ডিফারেন্স কোথায়? এখানে মাসের কথা বলিনি আমরা, যা ইচ্ছে মাস হোক, টেম্পারেচার বাড়াবো 1। এখানে মাস যা ইচ্ছে হবে না, 1 গ্রাম ভরের মাস বাড়াবো, সরি টেম্পারেচার বাড়াবো। তাহলে তোমরা এই আপেক্ষিক তাপ এর সংজ্ঞাটা দাও তো, কি বলবো? শুধু কথাটা 1 গ্রাম উল্লেখ করবো, বড় সংখ্যা বলে দেবে। কোন 1 গ্রাম ভরের বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটা তাপ লাগবে সেটা ওর স্পেসিফিক হিট। আরেকবার পেছন থেকে কেউ একজন সায়ন আছে না পেছনে, সায়নদীপ একদম সুন্দর। আচ্ছা, তোমার বন্ধু বলে শাকিল কোথায়? মাথা নিচু করে শাকিল বলো, তোমাকে জিজ্ঞেস করবো খুঁজছিলাম। 1 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ 1 ডিগ্রি। আমি তো বারবার বলছি 1 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো, বেশি না কম, 1 ডিগ্রি বাড়াবো, তাতে যতটা কাজ করবে হিট লাগবে সেটা স্পেসিফিক হিট। আচ্ছা, এবার বোর্ডের দিকে। আমি স্পেসিফিক হিটের ফর্মুলা লিখতে চাই। স্পেসিফিক হিটের ফর্মুলা লিখতে চাই, এটা ইকুয়ালস টু dq বাই dt। এটা স্পেসিফিক হিটের ফর্মুলা হবে না? হবে না। m গুণ হবে না ভাগ হবে? ভাগ হবে পার গ্রাম। তার মানে এর ফর্মুলাতে শুধুমাত্র নিচে একটা m আসবে। দেখো বুঝলে কত সোজা। যেই বুঝেছি এটা সেম জিনিসই পার গ্রামের জন্য ভর দিয়ে ভাগ করে দিয়েছি, এটাই স্পেসিফিক হিটের ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এবার মজার ব্যাপার, ভর দিয়ে ভাগ করা আছে, এবার তোমায় বলতে হবে এটা এক্সটেন্সিভ নাকি ইন্টেন্সিভ। দেখি কে বলতে পারে। চলো, দুজন অ্যানসার দিয়েছে ইন্টেন্সিভ। বোঝাও কেন ইন্টেন্সিভ। একক ভর তো, এটা এক্সটেন্সিভ, এটাও এক্সটেন্সিভ। আমি শিখিয়েছি দুটো এক্সটেন্সিভ এর অনুপাত কি হয়, ইন্টেন্সিভ। তার মানে এটা কিন্তু ইন্টেন্সিভ। আমি দেখেছি এইগুলো প্রশ্ন যদি পরীক্ষায় আসে ছাত্ররা খুব ঘাবড়ে যায়। এটা এক্সটেন্সিভ, এটা ইন্টেন্সিভ। কেন ইন্টেন্সিভ? কারণ মাস পার গ্রামে আছে। এবার বলো তো, এর একক যদি জুল পার কেলভিন হয়, ওর একক কি হওয়া উচিত? তাই তো হয়ে গেছে, জুল পার কেলভিন। নিচে তো গ্রাম আছে, পার গ্রাম, তাহলে এর অ্যান্সার হওয়া উচিত জুল পার কেলভিন পার গ্রাম। মানে সবই কিন্তু নিচে। এটা আমার লেখাটা ঠিক হলো না, আমি এভাবে লিখতে চাই না, আমি লিখতে চাই জুল কেলভিন ইনভার্স গ্রাম। হ্যাঁ, কেজি ইনভার্স, ঠিক বলছো, সব এসআই আছে আবার গ্রাম কেন, কেজি ইনভার্স। আচ্ছা, এইটুকু কঠিন না শোনা। হিট ক্যাপাসিটি শিখলাম, স্পেসিফিক হিট শিখলাম, আরেকটা জায়গা শিখবো এবারে, মোলার হিট ক্যাপাসিটি। বলতো নামটা শুনে সংজ্ঞা কি দেয়া যেতে পারে? এবার কিন্তু মোলার হিট ক্যাপাসিটি বলছে, পার মোল, পার মোল। তার মানে সেম জিনিস পার মোল, 1 বাই মোল। ফাইন। এবার আমার দুটো প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারো, ভাবো তোমাদের মাথায় সত্যিই বুদ্ধি আছে, তোমরা ক্লাস মনোযোগ দিয়ে শুনেছো। আমার প্রথম প্রশ্ন, মোলার হিট ক্যাপাসিটি এটা এক্সটেন্সিভ হবে না ইন্টেন্সিভ হবে? এক্সটেন্সিভ। কিছুই বুঝিনি পড়া। পার মোল, আবার নিচে মোল, মোল নিচে কি মাস ডিপেন্ডেন্ট কিনা, তাহলে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ আবার ইন্টেন্সিভ। আমি বলেছিলাম আগে যে পার মোল, পার গ্রাম, পার কেজি, পার থাকলেই
ও আর এক্সটেন্সিভ থাকবে না, হয়ে যাবে ইন্টেন্সিভ। তোমরা কেন বলতে পারলে না এটা? আমি একটু কষ্টই পেলাম। আচ্ছা ঠিক আছে, আরেকবার প্রশ্ন উত্তর দাও। আরেকটা প্রশ্ন, এর একক কি হওয়া উচিত? মোল ইনভার্স, জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। তাহলে তিনটে জিনিস নিয়ে কোনো ডাউট? ছাড়বো কি এবার? বাড়িতে এটা মানে কতক্ষণ লাগবে এটা মুখস্থ করতে, মানে এই জায়গাটা? তিনটে জিনিস বললাম, হিট ক্যাপাসিটি, মোলের হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট। স্পেসিফিক মানে পার গ্রামে, আর মোলের হিট ক্যাপাসিটি মানে পার মোলে, আর মোল গ্রাম কিছুই যদি না বলি তাহলে হিট ক্যাপাসিটি। এবারে আসি, তোমাদেরকে দেখালাম হিট ক্যাপাসিটি মানে ডিকিউ বাই ডিটি। এটা কোন হিট ক্যাপাসিটি লিখলাম, স্পেসিফিক নাকি মোলার? শুধু না, স্পেসিফিক তো না, শুধু হিট ক্যাপাসিটি, শুধু হিট ক্যাপাসিটি। এবার মজার ব্যাপার, তোমাদেরকে আজকে আমরা দেখিয়েছি যে ডিকিউ দুটো আলাদা আলাদা কন্ডিশনে ডিকিউ এর ভ্যালু বের করা যায়। প্রেসারকে কনস্ট্যান্ট রেখে করা যায়, আর এটা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে। আমরা ওই দুটো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি। যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে আমরা ওটাকে বলি সিপি। ফর্মুলা এটা দেখো, তোমরা অনেকদিন ফিজিক্সে পড়েছো সিপি সিপি সিপি। আজকে বোঝো সিপি কেন বলে। সিপি বলে কারণ কি প্রেসার কনস্ট্যান্ট। আর যদি ভলিউম কনস্ট্যান্ট করি ওটাকে বলবো সিভি ডিকিউভি বাই ডিটি। এবারে ইন্টারেস্টিং, তাকাও সবাই বলে দিকে, সিপি সমান এই যে টার্মটা, এই টার্মটার মানে কি? ডিকিউ এট কনস্ট্যান্ট পি এর মানে কি? এনথালপি পরিবর্তন। তাহলে ওই জায়গায় কি লিখবো? ডিএইচ। ফাইন, আমরা এখানে লিখবো ডিএইচ বাই ডিটি ব্র্যাকেটে কনস্ট্যান্ট পি, মানে বুঝিয়ে দিলাম দেখো প্রেসার কনস্ট্যান্ট। সেম ভাবে বলতো সিভি সমান কি লেখা উচিত? সিভি সমান লেখা উচিত ডিইউ বাই ডিটি এট কনস্ট্যান্ট পি। সিপি সিভি এর ফর্মুলা এইভাবে অ্যাকচুয়ালি আসে। এটা সিপি, এটা সিভি। চলো সিপি সিভি ফর্মুলা শুনতে চাই আমি। সিপি মানে dH by dt at constant p, আর সিভি মানে dH by dt at constant v। ঠিক? কঠিন না সোজা? সোজা। এবারে কঠিন, কঠিন কি? কঠিন না, সিপি সিভি রিলেশন চাই আমার। এই এদের রিলেশন চাই আমার। রিলেশন তো সবাই পড়েছে আমি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। কে কে জানো না এটা? সবাই জানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। যদি বলি প্রমাণ করো, এবার চাপে পড়ো, পারবে? ফিজিক্সে আছে এটা আমি জানি। ফিজিক্সে কিভাবে করিয়েছে, বড় না ছোট? ছোটই করে দাও প্রমাণ এক্ষুনি। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা প্রমাণ করে দাও এক্ষুনি। এক মিনিট টাইম নাও, টাইম নাও, প্রমাণ করে দাও তাড়াতাড়ি। না লিখে লিখে প্রমাণ করতে হবে না। আচ্ছা তাকাও, বেকার সময় নষ্ট করি না। আমি জানি তোমরা ফিজিক্সে কোনটা করেছো, আমার সব জানো। আমরা আরো সহজে ছোট করে করব। আমি শুরু করলাম h equals to u plus pp থেকে। দেখো সবাই, তারপরে h equals to u plus rt করলাম। বলো তো rt কেন করলাম? এর পরিবর্তন dh লিখলাম, এর পরিবর্তন du লিখলাম। বলো তো rt এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি লেখা উচিত? শূন্য। কার শূন্য? আর ডেল্টা টি, আর কনস্ট্যান্ট। টি এর তো পরিবর্তন করতেই পারি, এটা লিখবো আর টি। বলো তো উল্টোটা টি ডি আর লিখলাম না কেন? আর তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের আবার পরিবর্তন হয় নাকি? জিরো, ওই জন্য লিখিনি ওটা, ওটা বাদ। দেখো ডিটি দিয়ে সবাইকে ভাগ করি, ডিএইচ বাই ডিটি ডিইউ বাই ডিটি প্লাস আর। এর জায়গায় লিখবো সিপি ইকুয়ালস টু সিপি প্লাস আর, সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু আর। আমি কনফিডেন্ট ফিজিক্সে তো এত সোজা রিলেশন শেখা, এত সোজা ছিল, এত সোজা। এই ডেরিভেশন একবার শেখালে ছাত্র জীবনে ভুলে না। ছাত্রদের শুধু মনে রাখতে হয় শুরু থেকে শেষ এমনিতেই হবে, হবে না? এখনই যদি বলি এটা খাতায় করে দেখাও, কে পারবে না? পারবো না, পারবো না?
বলো মুখে মুখে বলো, কি থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করলাম? H equals to U plus PV, PV জায়গায় RT, ডিফারেন্সিয়াল ফর্ম লিখলাম আর টি দিয়ে ভাগ করলাম, শেষ। পারবো না? পারবো। নেক্সট আসি। কোথা থেকে আলাদা? না তোমার ইচ্ছা, তুমি যদি ফিজিক্স এটা লিখে দাও, কাটা তো উচিত না, কারণ ডেরিভেশন তো আর কি হবে। তোমার কোন স্কুল জানো? ও সুনীতি। হ্যাঁ সুনীতি হোসেন, সুনীতি যদি বইতে এটা নেই তো কেটে দিতে পারে। না দেখো, ছোট ছোট কতগুলো পয়েন্ট অলরেডি ডিসকাস করা শেষ। প্রথম পয়েন্ট, এই কথা না, অনেক কাজ বাকি আছে আজকে। প্রথম পয়েন্ট, হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ হায়ার দ্যান অ্যালুমিনিয়াম। এর এর মানে জানতে চাইছি, আমি স্টেটমেন্টটা বলে দিয়েছি, তোমরা আমাকে এর মানে বোঝাবে যে জলের হিট ক্যাপাসিটি অ্যালুমিনিয়ামের থেকে বেশি, এই কথাটার অর্থ কি? পরীক্ষাটা আসতে পারে যে জলের হিট ক্যাপাসিটি অ্যালুমিনিয়াম থেকে বেশি, এর অর্থ কি? বলো অর্থ কি? তার মানে জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে হিট বেশি লাগবে। দেখবে ছোটবেলায় এরকম প্রশ্ন থাকতো যে গরম জলেরই কেন শেক দেওয়া হয়, গরম অ্যালুমিনিয়াম দিয়ে শেক দেয় না কেন? তার মানে তো ওটাই যে জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যেহেতু বেশি তাপ লাগে, জল বেশি তাপ শোষণ করে রাখতে পারে, বুঝেছো? ওই জন্য শেক দেওয়ার কাজে জল ব্যবহার হয়, মেটাল ব্যবহার হয় না। মেটাল বেশিক্ষণ ধরে রাখে না টেম্পারেচার, ছেড়ে দেয় তাড়াতাড়ি, ওই জন্য। পরেরটা আসি, হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ প্রপার্টি বলেছি, ডিপেন্ড অন দ্য নেচার অফ সাবস্টেন্স। খুব ইম্পর্টেন্ট, হিট ক্যাপাসিটি না সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করে। কেন বলেছি কথাটা? উদাহরণ উপরে লেখাই আছে। সব সাবস্টেন্সের যদি হিট ক্যাপাসিটি সেম থাকতো, তাহলে তো সবাই একই টেম্পারেচার বৃদ্ধির জন্য একই তাপ নিত। কিন্তু তোমরা জানবে একটা মেটালকে একটু হিট দিলেই টেম্পারেচার বেড়ে যায়, আর যদি অন্যরকম কন্ডাকশন যারা করে না, তাদের টেম্পারেচার বাড়াতে অনেক বেশি তাপ লাগে। তার মানে হিট ক্যাপাসিটি সবার সমান হবে না, সাবস্টেন্স পাল্টালে হিট ক্যাপাসিটি পাল্টাবে। লাস্ট পয়েন্ট, পাথ ডিপেন্ডেন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। হিট ক্যাপাসিটিটা পাথের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই 4টা পয়েন্ট খেয়াল রাখো। হ্যাঁ, কিছু বললেন? নেক্সট, স্পেসিফিক হিট সম্পর্কে অলরেডি বলে ফেলেছি। এটা দেখেছি এক্সটেন্সিভ দেখিনি, ইন্টেনসিভ দেখেছি। কারণ যেহেতু নিচে আছে একটা মাস, মাস নিচে আছে না পার গ্রাম, ওই জন্য। এর ইউনিট অলরেডি শেখানো শেষ। ডিপেন্ড অন দ্য নেচার, এটাও নেচারের উপর ডিপেন্ড করবে, এটাও পার্ট ফাংশন। স্পেসিফিক হিট, হিট ক্যাপাসিটি বলে দিলাম। এবার এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ টেবিল, মানে খুব এটা মুখস্থ তোমাকে রাখতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা দাঁড়াও, এখানে একটা জায়গা তোমরা লেখা বুঝতে পারছো না। এটা গ্যাস, এটা সিপি, সিভি, এটা গামা, আর এটা হচ্ছে আণবিকতা। আণবিকতা দেখো, এটা কেন মুখস্থ করাবো আমি এক্ষুনি প্রবলেম দেখাবো একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে কেউ যদি সিপি আর সিভি মুখস্থ করতে পারে, সে তো গামা বের করতেই পারবে। গামা মানে সিপি বাই সিভি, ওইটা বুদ্ধি করে নিজেদের অ্যাফোর্ডেবল যেমন ভাবে হবে তেমন ভাবে মুখস্থ করবো। অ্যাটলিস্ট হিলিয়াম, হাইড্রোজেন, সরি পারদ বাষ্পটা না হলেও চলবে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এই 5টা দুটো বাদ দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, এর বেশি বাদ দেওয়া যাবে না। এটা মুখস্থ করবে। অঙ্ক যখন করতে হবে তোমার এই ডেটাগুলো দরকার পড়বে। এখন কি ট্রাই করবো নাকি না ছেড়ে দেবো? বাড়িতে করবো, বাড়িতে কিন্তু পাক্কা। বাড়িতে আমার ছাড়তে ইচ্ছেই করে, গ্রামের তো বোধহয় নেচার জানি। আচ্ছা এবার প্রশ্ন আছে, যা যা আলোচনা করলাম বলতো পড়া কঠিন লাগলো না সোজা লাগলো? মানে মুখস্থ তো এখানেই হয়ে গেছে, অ্যাটলিস্ট কনসেপ্ট তো মুখস্থ হয়ে গেছে। দেখি কেমন হয়েছে মুখস্থ। পড়ি 1 নম্বর প্রশ্ন। কোন বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলে ড্যাশ। আমরা এখানে কোনো মাস উল্লেখ করিনি, তাপগ্রাহিতা। অ্যান্সার হবে তাপগ্রাহিতা। বুঝলাম? এটা যদি মাস উল্লেখ করতাম পার গ্রাম, তোমরা এভাবে মনে রাখবে, আপেক্ষিক মানে হচ্ছে তুলনা, পার গ্রাম কারোর সাথে তুলনা করে। পরেরটা আসি, জল ও বরফের
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন, এবং এটা ছাত্ররা ভুল করে। দেখে তোমরা কি করো। জল বরফ সাম্যাবস্থায় আছে, স্থির চাপে আছে, জলের আণব আপেক্ষিক তাপ, বলতে ইংলিশে আণব আপেক্ষিক তাপ মানে কি? মোলার হিট ক্যাপাসিটি। আণব মানে মানে তো মোলার, মোলার হিট ক্যাপাসিটি চারটার মধ্যে কোনটা হওয়া উচিত? এটা কে বলতে পারে? আমার খুব পছন্দের প্রশ্ন বলে স্টার্ট দিয়েছি, একটু ভাবতে তো হবেই হবে। কি বলো, শূন্য? না, আইডিয়া করে না, লজিক্যালি। হ্যাঁ, সাম্যাবস্থা আছে, দেন গুড, একটা টার্ম ধরেছে, ভেরি গুড। সাম্যাবস্থা থাকলে হয় না, হিটের চেঞ্জ হয় না। না না না, একটা জায়গায় আটকে আছো, জায়গা থেকে বেরোতে হবে একটু। তাই বলছি না না, হ্যাঁ না, ওটা না। আচ্ছা আমি বুঝি একটু, আমি বলি। বলো তো, জল বরফে পরিণত হচ্ছে তো? জল যখন বরফে পরিণত হয়, জলের টেম্পারেচার কত ওই মুহূর্তে? বরফের টেম্পারেচার কত? পরিবর্তন কেন হয়? অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে লিপ তাপের কনসেপ্ট। দেখবে তোমরা ছোটবেলায় গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এদের সংজ্ঞা এরকম বলা ছিল, আমি গলনাঙ্কের সংজ্ঞা এখনো মনে আছে, আমাদের সময় বইতে লেখা ছিল যে গলনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যখন কোনো একটা বস্তু তার অবস্থার পরিবর্তন করে, কঠিন থেকে তরল হয়। কিন্তু যতক্ষণ না, পাশে এই কথাটা বারে বারে বইতে উল্লেখ করা থাকতো, যতক্ষণ না সমস্ত বরফ গলে জল হয় ততক্ষণ তাপমাত্রা স্থির থাকে, মনে আছে? তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। রিপিট করি, যখনই ফেজ চেঞ্জ হবে, পারলে খাতা লিখে নাও, জীবনে ভোলা যাবে না। ফেজ যখন চেঞ্জ হবে, ফেজ চেঞ্জ মানে বুঝো, অবস্থার পরিবর্তন যখন হবে, সাম্যাবস্থায় থাকাকালীন যখন অবস্থার পরিবর্তন হবে, টেম্পারেচার চেঞ্জ হবে না। জলও জিরো, বরফও জিরো। জল যখন বাষ্প হয়, ওই মুহূর্তটা কিন্তু, বাষ্প হওয়ার মুহূর্তটা, জলও 100, বরফও 100, পরিবর্তনটা করায় তো লিঙ্ক তাপ। হ্যাঁ হ্যাঁ, না এখন তো কিছু আপডেট দেয়নি, শুধু পরীক্ষা টাইম কটা, তাহলে এখনই বেরোতে হবে না? হ্যাঁ হ্যাঁ, 9:30 বেরোলে পৌঁছে যাবে, গাড়ি নিয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ পৌঁছে যাবে, আমি তোকে 9:15-9টার মধ্যে প্রিন্সিপালকে ফোন করে তারপরে আপডেট দিচ্ছি। হ্যাঁ আমি তোকে 9:05-10 মধ্যে বলে যাচ্ছি। অফ নাকি? আমাদের আগের প্রধানমন্ত্রী মারা গেল না, মনমোহন সিং, কালকে মারা গেছে। না এসো, এই বলো, কি পরিবর্তন হবে না যখন ফেজ চেঞ্জ হবে? তাপের পরিবর্তন, তাপের না, টেম্পারেচার পরিবর্তন হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিটি এর ভ্যালু কি? জিরো। এবার মজার ব্যাপার, আমরা তো সি মানে ডিকিউ বাই ডিটি জেনেছি, নিচেরটাকে যদি জিরো বসাই, অসীম, অ্যান্সার অসীম। ও বলেছিল জিরো, ভাবো আরেকটু বেশি ভাবলে উত্তর অসীমই আসতো, আরেকটু বেশি ভাবলে উত্তর অসীমই আসতো, তাহলে ভুলবো না, অবস্থার পরিবর্তন ডিকিউ থাকছে, ডিটি থাকছে না, ওই জন্য অসীম। নেক্সট আসি পরেরটা। এবার দেখো, এই প্রশ্নটা করতে গেলেই মুখস্থ করতে হবে। এখানে হাইড্রোজেনের আপেক্ষিক তাপ কত জানতে চাইছে। ও না 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 না, এটা মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে হবে। তাপমাত্রাকে স্থির বলে দিয়েছি, এটা কেন মুখস্থ? আবার বলো, অ্যান্সার বলো। অসীম। তাপমাত্রা নির্দিষ্ট, ওর ওর আপেক্ষিক তাপ জিরোই হবে, আপেক্ষিক তাপ হোক, তাপগ্রাহিতা হোক। হাইড্রোজেন গ্যাসের সিপি বাই সিবি এর মান, এটা মুখস্থ। হাইড্রোজেনের গামা চাই, হাইড্রোজেনের গামা চাই, আইডিয়া? ফিজিক্সে বলছিলে, দেখি তোমাদের আইডিয়া কতটা আছে দেখি। হাইড্রোজেনের গামা 1.4, যা তোমাদের মুখস্থ আছে। এই প্রশ্নটা ছেড়ে দিলাম, এটা তোমাদের জন্য বাড়ি কাজ। এই টাইপের যে প্রবলেম গুলো আছে, এগুলো তোমরা ছোটবেলায় করেছো, ক্লাস 10-এ। হ্যাঁ ক্লাস 10-এ 9-এ করেছো এগুলো।
আমি এক দুটো প্রশ্ন পড়ে শোনাই কিভাবে করতে হয় তা। 1 মোল জলের টেম্পারেচার 20 থেকে 100-তে যাবে, তবে টেম্পারেচার বাড়িয়েছি, তাতে টেম্পারেচার বৃদ্ধি করতে কত পরিমাণ তাপের প্রয়োজন, জলের তাপগ্রাহিতার মান দেয়া আছে। যারা এই অঙ্কগুলো আমরা কি ফর্মুলায় করতাম ছোটবেলায়, Q equals to mst, Q equals to mst। আমি বুঝিয়ে দিই আরেকবার, এই ফর্মুলাতেই এখানে করা আছে। m মানে হচ্ছে মাস, s মানে তাপগ্রাহিতা, আর টি মানে যতটা টেম্পারেচার বাড়াচ্ছি, যতটা টেম্পারেচার বাড়াচ্ছি। এখানে 1 মোল গ্যাসের কথা বলা আছে, তাহলে টেনশনই নেই, মাসটা একটু ধরে নেবো। 1 মোল জন্য জলে কত, 1 মোল মানে কত গ্রাম, 18 গ্রাম। এই জায়গায় বসাবো 18 গ্রাম, বুঝলাম। আর ভ্যালু তো দেয়াই আছে, এস এর জায়গায় বসাবো এটা। আর চেঞ্জেসটা লক্ষ্য করো, কত 20 থেকে 80-তে গেছি। ভালো করে বুঝি, টেম্পারেচার চেঞ্জ কিন্তু 80 লিখবো। ছাত্ররা এখানে ভাবতে পারে এটাকে কেলভিন করব, এটাকে কেলভিন করব, যদি ঘুরে ফিরে একই। পরিবর্তন কখনো ইউনিটের উপর ডিপেন্ড করে না, পরিবর্তন সেমই থাকবে, বেকার কষ্ট করব না। তাহলে এই অঙ্কটা এই ফর্মুলায় পারা উচিত না? এখানে দেখবে এইভাবেই করা আছে, শুধু এককগুলো সাবধান থেকো। Q equals to mc ডেল্টা টি, ওই যে mst c বলেছে, তোমরা ছোটবেলায় s পড়েছিলে, এখানে আমরা c ব্যবহার করি। ডেল্টা টি মানে পরিবর্তনটা। এক ঝলক অঙ্কটা দেখে নাও, যদি বলো স্যার পারবো ছেড়ে দেবো। কি পারা উচিত কিনা? বাড়িতে কিন্তু করবে, হ্যাঁ, বাড়িতে প্রশ্নটা তুলবে, খাতায় তুলে অঙ্কটা করবে, অবশ্যই করবে। সেম অঙ্ক আরেকটা আছে, এরকম 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক নিজেরা দেখবে। ও 3টে না, 2টোই আছে। নেক্সট লাস্ট পার্টি ঢুকি, আর 15 মিনিট বাকি আছে, 15 মিনিটে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রুফটা ছিল এটা, এখানে আমরা মুখস্থ করব। প্রুফ আছে, প্রুফটা আমরা ঢুকবো না, বেটা কাটো। আমি এবারে শুরু করব রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। আমরা এর আগে পর্যন্ত শুধু আইসোথার্মাল দেখে গেছি, আজকে অ্যাডিয়াবেটিক নিয়ে স্টার্ট করব। ফর্মুলা এখানে অ্যাডিয়াবেটিক এর জন্য dq0, এটা প্রথম নোট করো, এটা আমরা শিখেছি। এবার তাকাও, এই ছিল আমাদের থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। আমি যদি এই জায়গায় 0 বসাই, দেখো তো এখান থেকে কি লিখতে পারি, pdv মানে -du, ঠিক না? আবার আজকে তোমাদের শিখিয়েছি আমি, দাঁড়াও, আজকে আমরা শিখেছি cv সমান সমান ছিল du/dt at constant v, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমি du সমান লিখতে চাই cv dt, লেখা যাবে না? সেটাই আমি du এর জায়গায় লিখছি। তার মানে pdv সমান -cv dt। এটা মুখস্থ রাখবো, কারণ এখান থেকে আমরা দুটো ওয়েতে ভাগ হয়ে যাব। দেখো এই ফর্মুলা মুখস্থ করি, pdv মানে কি, cv dt। এবারে যদি কেউ চাও, বাড়িতে বসে বসে ট্রাই করবে, এখানে করলে আমার পুরো সময়টা নষ্ট হবে। আমি শুধু বুঝিয়ে দিই যে এই ফর্মুলাটা আসে কোত্থেকে। ফিজিক্স থেকে তোমরা ডেরিভেশনটা করেছিলে না? দেখো কিভাবে করতে হয়, কেমিস্ট্রি থেকেও ডেরিভেশনে যাওয়া যাবে, এইভাবে যাওয়া যাবে। প্রথমে আমি পি এর জায়গায় এনআরটি 1 মোল হলে আরটি বাই ভি বসাবো, পারবো? লেখার দরকার নেই, শুধু হিন্টসটা শোনো আমার। পি এর জায়গায় আমরা আরটি বাই ভি লিখব। এই ভিটাকে রাখবো, টিটাকে এইদিকে নিয়ে যাবো। তাহলে দাঁড়াবে এরকম, হ্যাঁ, কোনটাকে ডিভিটাকে রাখবো, আমরা অ্যাকচুয়ালি ডিভি বাই ভি তার ইন্টিগ্রেশন করব, ডিটি বাই টি তার ইন্টিগ্রেশন করব। তাহলে এইদিকে আসবে ln v2 বাই v1, ওইদিকে আসবে ln t2 বাই t1, তারপরে ওই আরটাকে নিয়ে চলে যাব সিপি বাই সিপি জায়গায় গামা লিখবো। গামা লিখে আমি ডেরিভেশনে গেলাম না, গামা লিখে আমরা এই ফর্মুলাটা পাবো। আমাদের শুধু দরকার, পরীক্ষায় ডেরিভেশন কিন্তু আসবে না, পরীক্ষায় শুধু এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে ফর্মুলাটা মুখস্থ করি, টেম্পারেচার আর ভলিউমের রিলেশন হচ্ছে এটা আমরা মুখস্থ করব। এবার এই রিলেশনে যদি আমি টি এর জায়গায় পিভি বাই আর বসাই, কি বলছি শোনো ভালো, এর জায়গায় আমরা পিভি বাই আর যদি বসাই, p টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো কি মজার ব্যাপার, আর কে যদি আমরা ডানে নিই, কনস্ট্যান্ট ইনটু আর মানে তো কনস্ট্যান্ট, আর ভি এর পাওয়ারে 1 আছে না, তাহলে উপরেরটা এরকম দাঁড়াবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে এই রিলেশনটাও মুখস্থ করব, এই রিলেশনটাও মুখস্থ করব। আবার
ভি এর জায়গায় যদি আমরা আরটি বাই পি বসাই তাতে টি আর পি এর মধ্যে রিলেশন আছে। কারণ যদি মুখস্থ থাকে রিলেশনটা একবার বড়, যদি মুখস্থ না থাকে আমরা ডিরাইভ করবো আরেকবার। একদম টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি 1 মিনিট সময় দিলাম এই তিনটে ফর্মুলা মুখস্থ করো। এই তিনটে রিলেশন যদি জিজ্ঞেস করি কাউকে অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল সে কি বলবে? অ্যাডিয়াবেটিকে একমাত্র গামা টার্মটা আসে, আইসোথার্মালে গামা আসে না, এটা অ্যাডিয়াবেটিক রিলেশন। চলো মুখস্থ করো। pv to the power gamma constant, tv to the power gamma minus 1 constant, t to the power gamma, p to the power 1 minus gamma equals to constant. অঙ্ক এখান থেকে আসবে, তিনটে ফর্মুলা মুখস্থ করব। দেন আর কি জানবো আমরা? রিভার্সিবল অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানও জানবো। ওয়ার্ক ডান কিভাবে জানবো? এই ইকুয়েশনে এসো। পিডিভি মানে তো ওয়ার্ক, বলে যে ইকুয়েশনটা কোথা থেকে পেয়েছি? আগে পেয়েছি না, পিডিভি থেকে শুধু সামনে একটা এন কেন লিখেছি জানো? এক মোড হলে এটা থাকতো না, এন মোড হলে এটা থাকতো। ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস পিভি ইনটু লিখে নাও টি2 মাইনাস টি1। এটাই রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপ্রেশন। চাইলে আমরা এই ফর্মুলাটা খানিকটা চেঞ্জ করতে পারি, এনসিভি করে টি1 মাইনাস টি2 করতে পারি। লিখে দাও টি1 মাইনাস টি2। এই ফর্মুলাটাকে মডিফাই করে এখানে আরেকটা ফর্মুলা আনা আছে। এই ফর্মুলায় দুটো ফর্মুলা মুখস্থ করব। আমি এখান থেকে অঙ্ক দেখাবো একটু পরে। চলো দুটো ফর্মুলা মুখস্থ করব। হ্যাঁ না না কি জিরো আইসোকোরিকের জন্য ডিভি জিরো, অ্যাডিয়াবেটিকের জন্য তো ডিভি জিরো না, ডিকিউ জিরো। অ্যাডিয়াবেটিকে ডিকিউ জিরো, কিন্তু ডিইউ তো আছে। ওই জন্যই তো দেখো ডিইউ এর উপর ডিপেন্ড করে। এটা মানে তো এনসিভি মানে কি ডিইউ, ডিইউ মানে তো ওয়ার্ক ডান। ডিইউ এর জায়গায় লিখেছি হচ্ছে এনসিভি ডিটি। তাহলে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, টেম্পারেচারের চেঞ্জ কে সিভি দিয়ে গুণ করে দাও, এটাই ওয়ার্ক ডান। এই যে এখানে মাইনাস ছিল না, এই মাইনাসটাকে আমি গুণ করে দিয়েছি, গুণ করে টি1 মাইনাস টি2 করেছি। আমার এই ফর্মুলাও মুখস্থ চাই, এই ফর্মুলাও মুখস্থ চাই। এটা ফিজিক্সে ছিল কিন্তু nr বাই 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1। এই চলো অ্যাডিয়াবেটিক এক্সপানশনে ওয়ার্ক ডান। প্রথমে এনসিভি ইনটু t1 মাইনাস t2। ওকে, আর যেটা nr দিয়ে যেটা ছিল ওটা বড়টা nr বাই গামা মাইনাস 1। এবার গন্ডগোল এটা হয় 1 মাইনাস গামা না গামা মাইনাস 1, 1 মাইনাস গামা ছিল, 1 মাইনাস গামা লিখে ব্র্যাকেটে কি করেছিলাম t2 মাইনাস t1। ভুল করো না। আর যদি t1 মাইনাস t2 করি তাহলে নিচেরটা হয়ে যাবে গামা মাইনাস 1। ছাড়বো তিনটে রিলেশন। এবার চলো প্রবলেম। আমার যা পড়ানো দরকার ছিল পড়ানো শেষ, এবারে প্রবলেম। যেমন প্রথম প্রশ্নটা, আমি আজকে কি বার? শুক্রবার। আমার বুধবার তো ব্যাচ ছিল একটা তোমাদের। প্রথম প্রশ্নটা সবাই ভুল করেছে। আমি বলছি সবাই ভুল করেছে, এর আগের ব্যাচে সবাই ভুল করেছে। দেখে একটা বলো তো তোমরা কি করো? চলো সবাই সি নম্বরই দিয়েছিল আগে থেকে। ভাবো কত সোজা প্রশ্ন, অথচ ব্যাচে কেউ পারছে না অ্যান্সার করতে। আসলে তো স্যার যেটা আমাদের ডেল ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এখানে তো ডেল কিউটা আছে আবার এখানে ডেল ডাব্লিউটা আছে, তার কনফিউশন না খুব। পরীক্ষা প্রশ্ন এরকমই দেবে যাতে তুমি কনফিউশনই পড়ো। তাকাও আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ ডি অপশনটা সঠিক। ওকে ফাইন, ডি অপশন সঠিক। বোর্ডের দিকে ডেল্টা ইউ লেখা যায় কারণ কি ইউ স্টেট ফাংশন। ডেল্টা ইউ লেখা যায়। কোনদিন দেখেছো ডেল্টা ক্যাপিটাল ডেল্টা কিউ? কিউ কি স্টেট ফাংশন? কিউ কি ফাংশন? তার মানে এই লেখাটা ইললজিক্যাল। পাথ ফাংশনকে আমরা ডেল্টা কিউ লিখছি, এটাই তো বড় ইললজিক্যাল। এটা সম্ভব না। এই ঝামেলা করে না নিজেদের মধ্যে।
এটা সম্ভব না। কেন সম্ভব না? কেন? পাঁচ ফাংশন না, পাঁচ ফাংশনের পরিবর্তন ডেল দিয়ে হয় না। আর এটা তো হতেই পারে না, গুণ হয় নাকি? বলে থাকলো এটা। এখন তুমি হয়তো বলতে পারো স্যার আমরা তো এরকম করিনি, আমরা এখানে এরকম করেছি। আমি বলেছিলাম না, সাইন ম্যাটার করে না, ওয়ার্ক ডান অন দা সিস্টেম না বাই দা সিস্টেম, সেটা হলেই তো এটা প্লাস মাইনাস হবে। কিন্তু বাকি টার্মিনোলজি গুলো ঠিক আছে কিনা, এটার সামনে ডেল্টা লেখা নেই, এটার সামনেও ডেল্টা লেখা নেই, আর এটা ঠিক আছে ডেল্টা, এটা ট্রু, দেখলে কিরকম ঝামেলা করে, এরকম ঝামেলা করে। বুঝলাম না? বুঝলাম না? সবাই শুধু মাথা নাড়াচ্ছে। হ্যাঁ বুঝেছি। এই ভুল কিন্তু আর ভুল করাতে পারবে না। পরেরটা আসি। হ্যাঁ, মাইক্রোস্কোপিক চেঞ্জ, ওটা মাইক্রোস্কোপিক চেঞ্জ, আর এটা হচ্ছে স্টেট ফাংশনদের রিপ্রেজেন্টেশন, এই দুটো অন্য জিনিস। দেখো 2 নম্বর প্রশ্ন, আমি কিছু বলবো না, ভেবে চিন্তে অ্যান্সার করো। এই কথা না, কথা না। এটা যদি ভুল করো না, সমচাপীয়, ও বলছে সি, সমচাপীয়, আমি স্টেপ বাই স্টেপ আসি। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কোনটা? কত নম্বর? সি। এতক্ষণ পড়িয়ে যদি তোমরা এই উত্তর দিলে সি। চাপ যখন সমান, দাঁড়াও, প্রেসার যখন কনস্ট্যান্ট, আমরা এনথালপির তাৎপর্য কি শিখেছিলাম? এনথালপির তাৎপর্য কি? এনথালপির পরিবর্তনটা হিট চেঞ্জের সাথে সমান। আরেকবার বলি, প্রেসার কনস্ট্যান্ট রাখলে যেটা ডিকিউ সেটাই ডেল্টা এইচ। এটা তো কনস্ট্যান্ট ভলিউমে সত্যি, এটা কনস্ট্যান্ট চাপে সত্যি। আমি পড়াই, দেখো প্রশ্ন দিলে ঘাবড়ে যায় ছাত্ররা, প্রবলেম প্র্যাকটিস ওই জন্য করতে হয় যাতে তুমি প্রবলেমের সাথে অ্যাডজাস্ট করতে পারো। চলো এটা পড়ি। এটা যদি না পারো না, পড়া আজকে এখানেই বন্ধ। এটা না পারলে পড়া এখানেই স্টপ আছে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? রুদ্ধতাপ অ্যাডিয়াবেটিক, তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে ডিকিউ জিরো, মানে কিউ তো জিরো, ডিকিউ জিরো, কিউ কনস্ট্যান্ট। কোন রিলেশনটা ট্রু? দেখো এটা তো জিরো না, এটা তো আইসোকোরিকের জন্য জিরো। এটা হলে তো ডিইউ জিরো হওয়া দরকার, ডিইউ জিরো না, এটা তো না, এটা একমাত্র ট্রু। কিউ কনস্ট্যান্ট, এটা এটা অ্যাকচুয়ালি ডিকিউ হবে, এটা আমার লেখার মিস্টেক, এটা ডিকিউ হবে, ডিকিউ জিরো, কিউ কনস্ট্যান্ট, প্রথম ব্যাস। সম আয়তনিক, ভালো করে প্রশ্ন করবে, সম আয়তনিক কোনটা সত্যি? এবার বোধহয় ঠিক বলেছে, ঠিক না ভুল? না নিচে লেখা থাক, তুমি এই দিকে তাকিও না, কনসেন্ট্রেশন উপরের দিকে দাও, ফোকাস উপরের দিকে করো। এই নাম্বারটা না বি নাম্বারটা বোঝাতে হবে। সম আয়তনিক মানে ডেল ভিটা জিরো, তাহলে পি ডেল ভি জিরো, ওয়ার্ক ডান জিরো। এবার কিউ সমান, না কিউ সমান ছিল না, যাই হোক, মানে মোদ্দা কথা ডাব্লিউ থাকবে না, ডাব্লিউ আছে, ডাব্লিউ আছে, ডাব্লিউ আছে, ডাব্লিউ থাকবে না সত্যি। 5 নম্বর করি। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইন কনভেনশন দিয়ে করতে হয়, ভুল করা যাবে না, বলে দিয়ে থাকে। সিস্টেম 500 কিলোজুল তাপ শোষণ করেছে, আমি চাই শোষণ দেখে এর সামনে প্লাস বসবে না মাইনাস বসবে? জোরে আরেকবার সবাই, প্লাস বসবে। গুড। কেন প্লাস বসালাম? কারণ শোষণ করেছে, সিস্টেমের তাপ বাড়বে। তারপরে ও আবার 250 কিলোজুল কাজ করেছে,
কে করেছে কাজটা? সিস্টেম করেছে। সামনে চিহ্ন মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এবার আমরা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চাই। আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করব। ডেল্টা ইউ মানে কিউ প্লাস ডব্লিউ। এবার ভ্যালু বসাই। কিউ মানে প্লাস 500 আর ডব্লিউ মানে মাইনাস 800। অঙ্ক শেষ। বুঝলাম? অ্যান্সার কোনটা? বুঝেছি? এরকম প্রশ্ন আরো আছে। এটা সেম প্রশ্ন, সেম প্রশ্ন। আমি এগুলো পরপর এবার দেখিয়ে যাই। প্রশ্ন পড়বো, অ্যান্সার করা আছে। আগে নিজেরা ট্রাই করবে প্রশ্ন করে, না পারলে অ্যান্সার দেখবে। অ্যান্সার কিন্তু আগে একা একা দেখবে না, জাস্ট একটু প্রশ্ন করে নাও, এক ঝলক করে নাও। যদি বলো স্যার পারো, ছেড়ে দেবো, সমস্যা নেই। পারো না? সাইনের যার কনসেপ্ট আছে সে অঙ্ক ভুল করবেই না। গ্যাস 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 330 জুল তাপ শোষণ করেছে, বলো সাইন প্লাস। তার ফলে গ্যাসটি প্রসারিত হয়ে এত কার্য সম্পাদন করলো। নেগেটিভ না পজিটিভ? কেন নেগেটিভ? এটা নিচে ছাড়বো, ছাড়বো কয়টা বড়, খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডে। এই আজকে যে কটা অঙ্ক দিলাম না, এখান থেকে একটা অঙ্ক আসবে বোর্ডে। এই অঙ্কটাই আসবে, এই অঙ্কটাই। দেখো, এক মোল আদর্শ গ্যাস স্থির চাপের বিরুদ্ধে কাজ করেছে, বলতো ইরিভার্সিবল না রিভার্সিবল? আমি বলেছিলাম স্থির চাপের বিরুদ্ধে করলে ইরিভার্সিবল। তাতে তাতে 10 লিটার থেকে 35 লিটারে গেছি, বলতো ওয়ার্ক ডান কি করে বেরোবে? ইরিভার্সিবল ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিপি, তার মানে পি এক্সটার্নাল ইনটু ভি2 মাইনাস ভি1। এখানে একটাই সমস্যা, আমি আগের দিনও বলেছিলাম, পি এক্সটার্নাল ইনটু ভি2 মাইনাস ভি1 করলে আমি যদি 3 এটিএম বসাই, আর ভি2 মাইনাস ভি1 তো লিটারে আছে, কত 25 লিটার না পার্থক্যটা? এই দুটোর গুণফলের এককটা কিন্তু লিটার এটিএম আসবে, আগের দিন বলেছিলাম। আমার বাকি বাকি হিটের কথা কিছু বলা আছে না, যাই হোক, আমরা বলেছিলাম আইদার জুলে কনভার্ট করো অথবা ক্যালোরিতে কনভার্ট করো। তোমাদের ফ্যাক্টরটা মনে আছে? ক্যালোরিতে বা বের করতে হবে। আমি চাইবো কি তোমরা না ফ্যাক্টরটা মুখস্থ রাখো। যেমন ক্যালোরি ফ্যাক্টরটা এখানে বই লিখেই দিয়েছে। লিটার এটিএম কে ক্যালোরিতে কনভার্ট করতে গেলে 24.23 দিয়ে গুণ করতে হয়। এটা মুখস্থ আজকের পর থেকে, আর মুখস্থ চাই আমার। ক্যালোরিতে করতে গেলে 24.23, আর জুলে করতে গেলে 101.3 দিয়ে গুণ করতে হয়। এই দুটো মান যদি মুখস্থ রাখতে পারি, আমার হেডেক নেই আর। হ্যাঁ, 101.3 আছে, 100 দিয়ে বললেও হবে, কি অসুবিধা? একটু এদিক ওদিক অ্যান্সার আসলে আসবে। আর বলো ফ্যাক্টর দুটো কি কি বললাম? ক্যালোরিতে করতে গেলে 24.23, আর জুলে করতে গেলে 101.3। এটা পরের দিন যখন আসবে আমি আবার এটা জিজ্ঞেস করবো, জয়শ্রী বল ক্যালোরিতে করলে কি দিয়ে গুণ, আর জুলে করলে কি দিয়ে? 2 3 দিয়ে গুণ, আর জুলে করলে 101.3 দিয়ে গুণ। আচ্ছা, বাকি অঙ্ক আশা করি হয়ে যাওয়া উচিত। বাকি অঙ্ক ছেড়ে দিলাম। বাকি অঙ্ক বলতে কাজ বেরোবে। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বাকি আছে, একটু বাকি আছে। কাজ তো বেরোলো, এখন ওরা চাইছে কৃতকার্যের পরিমাণ। এটা আমরা পারবো করতে। বলতো ইন্টারনাল এনার্জির পরিবর্তন কত হওয়া উচিত? আমরা এই জায়গাটা হাইলাইট করি, বলো কি বলছো? প্রশ্নটা সমস্ত বলা, সমস্তর জন্য তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, তার মানে অঙ্কে এটা করার প্রয়োজন নেই। ডেল্টা ইউ জিরো, ডেল্টা ইউ জিরো। শোষিত তাপের পরিবর্তন, কাজ আমরা ফর্মুলা জেনেছি না, ডেল্টা ইউ মানে কিউ প্লাস ডব্লিউ। তো তোমার ডব্লিউ ডব্লিউ বের করেছি, আর এটা জিরো হয়ে গেছে, তাহলে রিলেশন কি তখন? এটা মানে মাইনাস ডব্লিউ। ওয়ার্ক যা বেরোবে সেই ভ্যালুটাই ওর ভ্যালু, শুধু সাইনটাই দিল। ছেড়ে দিলাম অঙ্কটা। এই অঙ্কটা করব, এরকম 4-5টা অঙ্ক আছে। এই 4-5টা অঙ্ক তোমাদের দাঁড়াও, রেকর্ডিং অফ করে নিই 1 মিনিট।